আসসালামু আলাইকুম। কথা স্পষ্ট, বাংলাদেশে যদি রাজাকার থেকেই থাকে তবে দুই প্রকার রাজাকার আছে। একটি হলো পাকিস্তানি রাজাকার, যারা ৭১ সালে ভারতের ষড়যন্ত্র বুঝতে পেরেছিল, ধরতে পেরেছিল, যেটা মূলত স্বাধীন হচ্ছে না পাকিস্তানকে ভাগ করার, এবং সেই পূর্ব অংশ ভারতের একটি অঙ্গরাজ্যে রূপান্তরিত হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সেখানে তারা দ্বিমত পোষণ করেছিল, কিন্তু তারা বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরেনি। কোনো বাংলাদেশি যোদ্ধাকে, মুক্তিযোদ্ধাকে আহত নিহত করেনি। আর একটি রাজাকার হচ্ছে ভারতীয় রাজাকার, যারা যখন এদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধারা ভারতের ষড়যন্ত্রের বাইরে থেকে মানসিকভাবে এবং অন্তর থেকে চাচ্ছিল যে স্বাধীন হোক, স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে। কিন্তু শেষে এসে, মাত্র এক সপ্তাহ আগে এসে, ভারত সমস্ত মুক্তিযোদ্ধাকে ওভারটেক করে, স্তম্ভিত করে, নিস্তব্ধ করে দিয়ে, পুরা ওভারলোক করে, ইগনোর করে সরাসরি বিমান হামলা চালিয়ে পাকিস্তানিদেরকে সরাসরি যুদ্ধের মাঠ থেকে, মুক্তিযোদ্ধাদের সামনে থেকে বিচ্ছিন্ন করে ঢাকাতে নিয়ে তারা নিয়াজির সামনে বসে অরোরাকে দিয়ে আত্মসমর্পণ করিয়ে পুরা মুক্তিযোদ্ধার, ৯ মাসের মুক্তিযোদ্ধার যুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের আত্মসম্মান বোধকে, মুক্তিযোদ্ধাদের সেই অলংকার অহমিকাকে ধূলিসাৎ করে দিয়ে তারা স্বাধীনতার পূর্ণ যে সুবিধা, অর্থাৎ পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্র, ধন সম্পদ, স্বাধীনতার যে স্বাক্ষর, সেই স্বাক্ষরও ভারতীয় একজন সেনাপ্রধানকে দিয়ে পুরা স্বাধীনতাকেই একটি বিকৃত রূপে উপস্থাপন করেছে দেশের অভ্যন্তরে, ইতিহাসে এবং সারা বিশ্বে। এই দহনে, এই আগুনে আজ ৫৫-৫৬ বছর ধরে বাংলাদেশের মূল মুক্তিযোদ্ধার ধারা দাহ হচ্ছে, দহন হচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে, বিধ্বস্ত হচ্ছে নিজেদের সাথে। নিজেরা নিজেদের রক্ত কামড়িয়ে চুষে চুষে খাচ্ছে গায়ের যন্ত্রণায়, তীব্র মানসিক যন্ত্রণায়। এবং এইটাতে আওয়ামী লীগ সরকার আরও বেশি সক্রিয় ছিল, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আরও কীভাবে একেবারে চূড়ান্তভাবে, নির্লজ্জভাবে দূরে ঠেলে, ইতিহাস থেকে দূরে ঠেলে, রাষ্ট্রের মূল অবস্থান থেকে দূরে ঠেলে তাদেরকে কিছু পয়সা, ভিক্ষার পয়সা তুলে দেয়। এর পিছনেও আরও একটি বড় ধরনের ষড়যন্ত্র, সেটা হলো মুক্তিযোদ্ধাদেরকে মূল ধারায় এনে, মুজিব বাহিনীকে, যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, সেই মুজিব বাহিনীকে মূল ধারার মুক্তিযোদ্ধাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে, সমস্ত বাহিনীতে ঢুকিয়ে দেয়। পরবর্তীতে যারা বাইরে ছিল তাদেরকেও মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার সমস্ত অপকৌশল, কূটকৌশল ব্যবহার করবার জন্য সমস্ত জায়গা ওপেন করে, উন্মোচন করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। একই, যে কোনো ১৬ই ডিসেম্বর হোক, ২৬শে মার্চ হোক, ২৫শে মার্চ হোক, যে কোনো রাষ্ট্রীয় অতিথির যে তাদের আসনে, মুক্তিযোদ্ধার আসনে বসানো হয়, এখানে মূল মুক্তিযোদ্ধা, মূল ধারার মুক্তিযোদ্ধা, তার পাশেই আর একজন মুজিব বাহিনীর সদস্য একই ফুল নিচ্ছে, ব্যাংকে তাদের নামে টাকা আসছে। এই যে দাহ, এই যে দহন, এই যে আত্মঘাতী, অন্তর্ঘাতী একটি সিদ্ধান্ত নিয়ে গেছে, এই অগ্নি যারা এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে তাদের ভিতরে দাও 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 করে চলছে। যে কোনো মুহূর্তে এই আগুন এত তীব্র হয়ে উঠতে পারে যে ওই পয়সার লোভ, ওই বিল্ডিংয়ে শোয়াল লালায়িত, ওই ১৬ই ডিসেম্বরে, ২৫শে মার্চে একটি করে রজনীগন্ধার স্টিক, ইনগিলাফ, ভিআইপি ডিসিএসপিদের সামনে আলাদা করে চেয়ারে বসিয়ে ভালুক নাচ, বান্দর নাচ, হনুমান নাচ, এটা তোয়াক্কা করবে না। যে কোনো সময় যদি এই ধরনের বিতর্কের সৃষ্টি করতে থাকে সেই মুজিব বাহিনীর লোকেরা, যারা রাজাকে মুক্তি বাহিনী নয়, নিজেরা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পক্ষে দালালি করছে, এখন ফজাদের মতো মানুষ, যারা সেই মুক্তিযুদ্ধকে নিয়ে দেশকে বিতর্কিত করতে চায়,
দেশকে সেই ভারতমুখী ভারতের কে জানান দিতে চায় যে, এবং তারা এটা সগর্বে বলে যে ভারত না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এই ফজাদের মতো ভারতগামী ডাকাতেরা, ভারতমুখী ডাকাতেরা, যারা সারা রাত দিন ভরে দূরে গিয়ে হিন্দু বাড়িতে ডাকাতি করে আসতো, আর দিন হলে হিন্দুদের ভিটায় পাহারা দিত, তাদের কাছে দুর্বলতা দেখাতো এবং ভারতের দাদাদের সাথে ঘনিষ্ঠতা দেখিয়ে বিভিন্নভাবে এই আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে গেছে, নিয়ে এখনো তৎপরতা চালাচ্ছে। এই রাজাকার শব্দটি যখনই উত্থাপিত হবে, তখন পাকিস্তানের থেকে ভয়াবহভাবে বড় শক্তিশালী রাজাকার হলো ভারতীয় রাজাকার, এই স্লোগানটি বাংলার মানুষকে শুনিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। এখন ভারতের একেবারে সিংহাসনে বসে থাকা, যারা সিংহাসনে বসে আছেন, তাদেরকে স্পষ্টভাবে একটি বার্তা পৌঁছে দেওয়া উচিত। কোনো ব্যক্তিকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে এদেশের 18 কোটি মানুষকে স্তব্ধ করে রাখা যাবে না। কোনো একটি রাজনৈতিক সংগঠনকে কৃতদাস বানিয়ে, নিজেদের অনুগত দল বানিয়ে, কয়েকজন মানুষকে তার ভিতরে এজেন্ট তৈরি করে দিয়ে পুরো 18 কোটি মানুষকে রাজনীতির এক সুতায় বেঁধে ভারতমুখী বা ভারতের সে আনুগত্য, প্রভুত্ব মেনে নেবে না, ব্যক্তি হিসাবেও না, রাজনৈতিক হিসাবেও না, দল হিসাবে। থাকলো একটি সরকারকে ভয় ভীতি বা বিভিন্নভাবে চাপ দিয়ে কিছু সময়ের জন্য নমনীয় রাখা যাবে, কিন্তু সেই চাপটা, সেই ওজনটা যখন 18 কোটি মানুষ জেনে যাবে, বুঝে যাবে যে ভারত আমার সরকারকে নতজানু হতে বলছে, হাঁটু ভেঙে বসতে বলছে, মাথা নিচু করে তার পায়ের দিকে তাকাতে বলছে, এবং সেই সরকার জনগণকে তার অবস্থান না জানিয়ে নিজেই ভারতমুখী হয়ে পড়ছে, ভারতের সেই আঙুলি হেলানিকে মেনে চলার চেষ্টা করছে, ভারতের সিংহাসনকে দিল্লিকে সামনে গিয়ে হাঁটু ভেঙে ঘাড় নিচে করে বসে কুকুরের মতো লেজ নাড়াচ্ছে, জিভা দিয়ে ওই দিল্লির সিংহাসনকে লেহন করছে। দিল্লির যে ষড়যন্ত্রের যে সিংহাসনে যারা বসে আছে, শেখ হাসিনা সহ, সেখানে এরাও লেজ গুটিয়ে বসে দাদাদের পায়ের তলায় এদের কুসা পেতে দিয়ে নমস্তে জানাচ্ছে, একেবারে থ্রু আউট অব দ্য কিক, একেবারে ইন দ্য বঙ্গোপসাগর। শেখ হাসিনা তো লন্ডনে গেছে, দিল্লিতে গেছে, এক লাথি খেয়ে দিল্লিতে চলে গেছে। তার পরবর্তী যদি কোনো সরকার সেই ধরনের সাহস দেখানোর চেষ্টা করে যে জনগণকে না জানিয়ে, জনগণের মতামতকে উপেক্ষা করে, জনগণকে আড়াল রেখে সরকারিভাবে শুধু সরকারের একটি অংশ ভারতের সাথে কোনো ধরনের গোপন চুক্তির দিকে আবদ্ধ হচ্ছে, নিপতিত হচ্ছে, ষড়যন্ত্র লিক হওয়ার সাথে সাথে সারা দেশব্যাপী যে দাউ দাউ করে লেলিহান আগুনের শিখা জ্বলে উঠবে, এই শিখা সরকার কেন, ভারত স্বয়ং ঢুকেও শান্ত করা সম্ভব না। এখন কথা হলো, অনেকে আমাকে বলে যে আপনি যেভাবে বলেন, আপনি কি ভারতের সাথে পারবেন, পেরে উঠবেন? আমি বলি, এই কথা যারা বলে তাদের ধারণা ভারত সম্ভবত ওদের পাছা মারার জন্য আসবে, ওদের পণ মারবে, পণ ফাটিয়ে দেবে, এই জন্য এই কথা বলে। কিন্তু তাদের জন্যই আমি বলি, ভারত কারোর পাছা পণ মারতে আসবে না। ভারতের সাথে আমাদের মোলাকাত হবে রাষ্ট্রীয় শক্তি হিসাবে। ভারত রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হবে, কথা হবে, লড়াই হবে, সংগ্রাম হবে। অবস্থান নির্ণয়ের লড়াই হবে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে, ব্যক্তি মানুষকে দিয়ে নয়। পার্সোনালি কোনো এজেন্ডা এখানে বিষয় না, এখানে বিষয় হচ্ছে রাষ্ট্রীয়। তো ভারতের সাথে আমরা যুদ্ধ করতে যাব কেন? ভারতের সাথে আমরা অস্ত্র প্রদর্শনীতে যাব কেন? ভারতের সাথে আমরা অর্থনৈতিকভাবে দ্বন্দ্বে যাব কেন? ভারতের সাথে আমরা জনসংখ্যার দিক থেকে লড়াইতে যাব কেন?
ভারতের সাথে ভারত একটি রাষ্ট্র, মনে রাখতে হবে, সে 1000 কোটি টাকার মালিক হোক, 1000 যুদ্ধ বিমান থাক, যাই থাক, সে একটি রাষ্ট্র। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের লড়াইটা, অবস্থানের নির্ণয়ের লড়াইটা হবে রাষ্ট্র টু রাষ্ট্র। সেখানে কারোর পাছা মারা খাওয়ার ভয় নাই যে ভারতের সাথে আমরা পারবো না। ভারতে একটি রাষ্ট্রীয়, তার রাষ্ট্র কাঠামো আছে, আন্তর্জাতিকভাবে তার স্বকীয়তা আছে। বাংলাদেশে একটি রাষ্ট্র, তার অবকাঠামো আছে, তার মানচিত্র আছে, জনসংখ্যা আছে, সরকার আছে, সমস্ত কিছু আছে, জাতিসংঘের আছে, সমস্ত কিছুই আছে। এখন কথা হলো যে হয়তো ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মারছে, সেখানে জাতিসংঘ কোথায়? জাতিসংঘ নেই, সেখানে মানুষ মরছে, সারা বিশ্ব সেটা দেখছে। রক্তের গন্ধ বিলীন হয়ে যায় না। যে মাটি রক্ত চুষে নেয়, সে মাটি সেই রক্তের ঋণ শোধ করবার জন্য শত শত বছর অপেক্ষা করে। ফিলিস্তিনিদের যে রক্ত, যে মাটিকে ভিজাচ্ছে, যে মাটিকে জমাট বেঁধে তুলছে, ওই জমাট বাঁধা মাটির যে দৃঢ়তা, এটা ইসরায়েল আমেরিকার কোনো বোম্বিংয়ে ভাঙবে না, ক্ষতবিক্ষত চূর্ণ হবে না। ওই মাটি এত শক্তিশালী দানা বাঁধবে এক সময়, ওই মাটি এক একটি ক্ষেপণাস্ত্রের থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র হয়ে তাদের বিরুদ্ধে ছুটে যাবে। ইতিহাস সেটাই বলে, পৃথিবীর জন্ম থেকে পর্যন্ত মানচিত্র এটাই বলে, এরকমেরই হবে। আমরা 18 কোটি মানুষ আছি। ভারত যদি ইচ্ছা করে আমাদের 2-1 কোটি মেরে ফেলবে, কিন্তু যারা জাগ্রত থাকবে তারা। বাংলাদেশের অস্ত্র নাই, অর্থনৈতিক দুর্বল, জনসংখ্যা কম, রাষ্ট্র ছোট, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষের একটি সম্পদ আছে, সেটা হলো জাতীয়তাবাদী শক্তির সম্পদ। এই জাতীয়তাবাদী 1 নম্বর হচ্ছে ভাষাগত দিক থেকে যদি ধরেন, আমাদের ভাষার লোক পাকিস্তানে, ভারতেও আছে, সেটা বলবে, কিন্তু মুসলমানদের যে একটি ঐক্যবদ্ধ ঐক্যতান শক্তি এদেশের মাটিতে আছে, সেই ঐক্যতানের জায়গাটা, সেই নারায়ের তকবীরের জায়গাটা যদি কণ্ঠে একবার উদ্ভাসিত হয়, তার চেয়ে বড় মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র আর কোনো রাষ্ট্রের হাতে থাকে না। একটি জাতি যখন একত্রিত হয়, যত শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন, সেখানে এসে দাঁড়াবার অবস্থান পায় না। যদি দালাল, যদি এর ভিতরে কোনো ঘুষেটি বেগম বা ষড়যন্ত্রকারীরা এর অভ্যন্তরে লুকায়িত না থাকে, প্রত্যেকটি মানুষই যদি নিজের জায়গা থেকে দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে জাতীয় শক্তিতে রূপান্তরিত হয়, কোনো অস্ত্রই সেই মানববন্ধনকে, বাহুবন্ধনকে ভাঙবার শক্তি রাখে না। এইটা হলো আমাদের মূল শক্তি। আমাদের মূল শক্তি হচ্ছে মুসলমানের মূল শক্তি, আমাদের মূল শক্তি হচ্ছে ধর্মর মূল শক্তি, আমাদের মূল শক্তি হচ্ছে সমস্ত কিছু হারাবার পর যেটুক থাকে সেটুকু আমাদের অহংকার, সেটি আমাদের মূল শক্তি। এই জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে ভারতের বিরুদ্ধে, আর কিচ্ছু নয়। ভারতের কাছে আমরা ভিক্ষা চাই না। ভারত যেটা বিক্রি করবে, আমাদের কি কম দামে বিক্রি দেয় কোনো কিছু ভারত? তারা কি আমাদের কোনো এ পর্যন্ত কোনো ভিক্ষা, সাহায্য বিনামূল্যে রাষ্ট্রকে দিয়েছে? যদি দিয়ে থাকে, আওয়ামী লীগের কিছু ব্যক্তিকে দিয়েছে, অন্যভাবে, অন্য সিস্টেমে। রাষ্ট্রকে ভারতে পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা করেনি বলিষ্ঠভাবে। একটু আগে একজন বলছিল ভারতের পেঁয়াজ, ভারতের চাল, এগুলো কি ফিরিয়ে দিয়েছে নাকি? তারা আন্তর্জাতিকভাবে যে আপনার টেন্ডারের মাধ্যমে লট হিসাবে যে আন্তর্জাতিকভাবে যে মুদ্রায় বিক্রি করে অন্য অন্য জায়গায়, সেই দামেই, সেই পয়সা দিয়েই বাংলাদেশ তাদের কাছ থেকে ক্রয় করে আনে। সুবিধাটা হচ্ছে পার্শ্ববর্তী দেশে হিসাবে হয়তো ল্যান্ড, সড়ক, রাস্তা ব্যবহার করে তাদের দেশের থেকে আমাদের দেশে চলে আসে কম খরচে। সুবিধাই এইটুকু। এটা পার্শ্ববর্তী দেশ হিসাবে তারও সুবিধা, আমারও সুবিধা। ট্রানজিট সেও নিচ্ছে, আমিও নিচ্ছি। এটা কোনো দেশের উপরে কোনো সহানুভূতি দেখানো নয়, দান দক্ষিণার কোনো ব্যাপক বিষয় নয় এখানে, যে তারা আমাদের জন্য এই করছে, এই জন্য আমাদেরকে একেবারে মাথা ভেঙে পড়তে হবে। এই জায়গাগুলো পরিষ্কার হতে হবে। তার সাথে আমার ব্যবসায়িক লেনদেন হবে, ক্রয় বিক্রয় হবে সম্মানের ভিত্তিতে। তারা কতটুকু নিচ্ছে, আমরা কতটুকু নিচ্ছি, তাদের দেশে আমার নাগরিক কতটুকু সম্মানিত আছে, আমার দেশের নাগরিক সেখানে কতটুকু সম্মান বোধ পাচ্ছে। কেউ যদি মনে করে আমার রাষ্ট্রদূত তাদের দেশে গেলে তাদের ভিত্ত, তাদের কমান্ডের
একজন মানুষ, তারা যেটা বলবে আমার রাষ্ট্রদূত যে গিয়ে চেয়ার ছাড়া দাঁড়িয়ে থেকে তারা পায়ের উপর পা দিয়ে বসে থাকবে, আমার দেশের রাষ্ট্রদূত একেবারে হন্তদন্ত একটি বিড়ালের মতো বসে থাকবে, এত বড় পাওয়ারফুল রাষ্ট্র। নো, তার রাষ্ট্রদূত হাঁটু পায়ের উপর পা রেখে বসলে আমার রাষ্ট্রদূত পায়ের উপর পা রেখে বসবে। সে আমার বর্ডারে একটি গুলি চালাইলে বাংলাদেশে একটি গুলি চালাবে। এই জায়গাটা পরিষ্কার থাকতে হবে। যার যার জায়গায় তার তার স্থানে সসম্মানে থাকতে হবে। এইটা বিভেদ। রাষ্ট্র টু রাষ্ট্রের সাথে ডিবেটটা হবে এই জায়গা নিয়ে, কারণ ব্যক্তিগত কোনো কিছু নিয়ে নয়, কোনো ধর্ম নিয়ে নয়, কোনো গোত্রকে বিশেষ সুবিধা পাইয়ে দিবার জন্য নয়। আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি ছোট্ট করে আর একটু কথা বলে রাখি। ভারত বাংলাদেশের অবস্থানকে কীভাবে নির্ণয় করে জানেন? তারা বাৎসরিকভাবে হিসাব করে বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে তাদের দেশে গেল। অর্থাৎ বাংলাদেশে তাদের যে লোক চাকরি বাকরি করে তাদের থেকে বাংলাদেশে যে ভারতীয় হিন্দুদেরকে মনে করে তারা তাদের দেশের নাগরিক, এই দেশে আছে, এখান থেকে কত হাজার কোটি টাকা ভারতে ঢুকলো, তার উপরে নির্ণয় করে তারা সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে তাদের সাথে সম্পর্ক কতটুকু। যত হাজার কোটি টাকা প্রতি বছর এদেশ থেকে পাচার হয়ে যাবে বিভিন্নভাবে, এদেশের বড় বড় যত টেন্ডারবাজি বলেন, বড় বড় প্রকল্পের ডাইরেক্টর বলেন, যত শত বড় বড় সরকারি প্রতিষ্ঠানের পদধারী বলেন, মন্ত্রণালয়ের যে কোনো বড় বড় বোর্ডে, যেমন পানি উন্নয়ন বোর্ড, মৎস্য ভবন টবন, এইসব সমস্ত জায়গা দেখবেন বড় বড় স্থানে হিন্দুরা বসে আছে। এদের হায়ার লেভেলের বেতন, এই বেতনের 90% ভারত একেবারে লিস্ট করে ওইখানে বসে রিসিভ করে এদের সম্পদ সেকেন্ড হোম ভারতে তৈরি করছে। এই দৃষ্টিতে ভারত বাংলাদেশকে দেখে যে বাংলাদেশে তাদের যারা আছে কত কোটি টাকা বছরে তাদের দেশে পাঠাচ্ছে। এর উপরে নির্ভর করে ভারত জাজ করে যে ভারতে কিভাবে মুসলমানদের কিভাবে দেখবে বা বাংলাদেশের কিভাবে দেখবে। এদেশের হিন্দুরা যদি অট্টহাসি দিয়ে ওঠে, ভারত মনে করবে হ্যাঁ বাংলাদেশে এখন ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশে তাদের প্রতিনিধিত্ব, তাদের সম্প্রদায়ের মানুষরা কেমন আছে তার উপরে নির্ভর করে বাংলাদেশের অবস্থান তারা জাজ করে। এই জায়গাগুলো বুঝতে হবে। এগুলো তো একটু চোখ খুললেই ধরা যায়, বোঝা যায়। বাংলাদেশ থেকে কত মানুষ ভারতে ট্রিটমেন্ট নিতে গেল, কত মানুষ ভারতের ওষুধ ব্যবহার করছে, কসমেটিক্স ব্যবহার করছে। এগুলো তাদের পাই টু পাই হিসাব আছে। এদেশে থেকে কোন পথে, অবৈধ পথে কিভাবে বাংলাদেশের অর্থ ভারতে নেওয়া যায়, সেই পথগুলো কোনভাবে সুগম করা যায়, সেই জায়গাগুলোর উপরে জাজ করে তারা বাংলাদেশকে ব্যবহার করতে চায়। বাংলাদেশকে সেই নজরে দেখে তারা। এইটুক বাংলাদেশের মানুষকে বোঝার প্রয়োজন, বুঝতে হবে, খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। না হলে ভারতের সাথে কী নিয়ে আমাদের মানসিক দ্বন্দ্ব, রাষ্ট্রের কী নিয়ে এই অবস্থানের দূরত্বটা তৈরি হয়েছে সেটা ধরতে পারবে না কেউ। সরকার টু সরকার যাই করুক না কেন, এর ভিতরে প্রথম শর্তই দিয়ে থাকে বাংলাদেশে যেন কোনো সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্র ক্ষমতায় না আসে বা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত না হয়। যদি দেখে যে এই জায়গাটাই সমস্যা, তখনই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হেরফের হয়ে যায়। কিন্তু তারা যে একচ্ছত্রভাবে একটি হিন্দুস্তান গড়তে চাচ্ছে বা গড়ে তুলেছে, সেই মর্মে তাদের দেশে যে অন্যান্য ধর্মের মানুষ কতটা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের দেশের মানুষ মুসলমানরা যার গরু জবক কোরবানি দেওয়া হয়েছে, সেখানে সেই মুসলমানকে কোরবানি দিয়ে ফেলে রাখা হয়েছে সেই পশু আর মানুষকে পাশাপাশি একই জায়গায় কোরবানি দিয়ে। কিন্তু এদেশে তারা চায় যে একটি পাঠা জব করার পরে আমার হিন্দুরাও খাক, ওই পাঠার মাংস যেন মুসলমানরাও খায়। তাদের মনোভাবটা এইখানে, এই জায়গায় খুঁতখুঁতিটা এখান থেকেই শুরু। যার জন্য তারা তাদের যে অন্তর্দৃষ্টিটা কোন জায়গায় সার্চ লাইটের মতো ব্যবহার করে দেখছে, কোটা দেখছে, চাকরির অবস্থানগুলো কোন লেভেলে এদেশে করছে, এগুলো তো আপনারা জাজ করুন। আপনারা যেসব অফিস আদালতে চাকরি করেন, আপনারা যেসব জায়গায় বড় বড় প্রকল্পের কাজ করছেন, বড় বড় প্রজেক্টের উন্নয়নের কাজ করছেন, সেখানে দেখেন কয়জন ঠিকাদার মুসলমান, কয়জন ঠিকাদার হিন্দু। বেশিরভাগই বড় বড় ঠিকাদারি
লাইসেন্সগুলো হিন্দুদের কাছে। বড় বড় বোর্ডের ডাইরেক্টরগুলো হিন্দুরা বসে বসে আছে সমস্ত জায়গায়। এই যে উচ্চ মার্গের বসনে বসে উচ্চ মার্গের বেতন, এই বেতন বাংলাদেশে কতটুক খরচ করে, বাকি পুরা চলে যায় ওপাশে। এই ছোট জায়গাগুলোর ভিতরে সারা দেশে একটা হিসাব করে দেখেন যে ভারত প্রতি বছর অবৈধভাবে কত হাজার কোটি টাকা তাদের দেশে নিয়ে যাচ্ছে, আমাদের দেশের সম্পদ। এই জায়গাগুলো ভারত অঙ্ক কষে তাদের একটি সেকশনই আছে এই জায়গাগুলো বের করার বা এই পথগুলো প্রশস্ত করার, কোন দেশকে কিভাবে চাপ দেবে, কোন দেশের অভ্যন্তরীণ কোন জায়গা দুর্বল করে তাদের লোকজনকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করে তুলে ধরবে। এই র বা মাঝে ইস্কনের কথা, ইস্কন অন্য লাইনের সেটা বলবো না, কিন্তু র বা ভারতের যে রাজনৈতিক বহির্বিশ্বকে নিয়ে যে তাদের যে মতাদর্শ বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নীতি তারা বাইরে প্রয়োগ করতে চায়, সেই জায়গাগুলো আপনি নিজেও বুঝতে পারবেন। অতএব ভারতকে স্পষ্টভাবেই বুঝতে হবে, কোনো সরকারকে, কোনো ব্যক্তিকে বা কোনো দলকে আর ওই নিজের করায়ত্তের ভিতরে নিলে পুরা দেশ আপনাদের করায়ত্তে যাবে না। দেশ তাদেরকেই আপনাদের করায়ত্তের ভিতরে আরও ঠেলে দিয়ে দেবে। কিন্তু বাংলাদেশ যে এককভাবে জাতিগত সত্তায় চিহ্নিত হতে চায়, দাঁড়াতে চায়, মানদণ্ডকে সমুন্নত রেখে বাংলাদেশি মানুষ হিসাবে সম্মান চায়, এটা ভারতকে বোঝার সময় হয়ে এসেছে। এখন ভারত যেন বুঝবে, এই সুবুদ্ধি উদয় হোক। আসসালামু আলাইকুম।